Oh my God. মুভির শুরুতে আমরা ড্রিউ আর হ্যানা নামের একটা কাপেলকে দেখতে পাই। তারা ড্রিউর বাবার সাথে দেখা করতে যাচ্ছিল, কারণ তার বাবা তার সমস্ত সন্তানদেরকে ডেকেছিল। এখানে দুজনে খুব খুশি হয়েছিল, আর ড্রিউ তাকে বলে যে এটা আমার বাবার ৭৫তম জন্মদিন, তাই সে সবাইকে এখানে ডেকেছে এবং আমাদের সাথে দেখা করে তার হয়তো খুব ভালো লাগবে। হ্যানা বলে, তোমার বাবা আমাকে ডাকেনি, তবুও তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? এটা সম্ভব নয় কি যে আমাকে দেখার পর সে রাগ করবে? ড্রিউ উত্তর দেয় যে না, দেখো আমি তোমাকে বিয়ে করেছি, তুমি এই পরিবারের একজন হয়ে গেছো, অর্থাৎ তোমার সেখানে থাকাটা দরকার। দুজনে তাদের বাবার প্রাসাদের বাইরে এসে পৌঁছায়, যেখানে ড্রিউ আর তার ৩ বোন একত্রিত হয়। তার একটা ভাই ছিল যার নাম ম্যাডলিন, বড় বোনের নাম সিজে এবং ছোট বোন ক্যামি। ক্যামি ড্রিউ আর হ্যানার সাথে দেখা করে খুব খুশি হয়, কিন্তু ম্যাডলিন ও সিজে তেমন খুশি হয় না, কারণ তাদের ধারণা ছিল হ্যানা শুধুমাত্র টাকার জন্য তার ভাইকে বিয়ে করেছে। যাই হোক, তারা ভাবছিল এমন কি হলো যে তাদের বাবা সবাইকে ডেকেছে। তারা সবাই ভাবলো নিশ্চয়ই তার বাবার জন্মদিনের কারণে হয়তো ডেকেছে, কিন্তু তাদের বাবার গার্ড বলে তোমাদের বাবা তোমাদের সাথে জরুরি কথা বলতে চায়। ড্রিউ তাদের সবাইকে ভেতরে নিয়ে যায় এবং বলে যে তাদের সবাইকে উপরের রুমে যেতে হবে, কারণ তাদের বাবা সেখানেই আছে। তারা সবাই উপরের ঘরে চলে আসে এবং তাদের বাবার সাথে দেখা করে, এবং এখানে তারা সবাই জানতে পারে তাদের বাবার বিজনেসের কোনো একটা ভুল সিদ্ধান্তের কারণে আজ রাতে কেউ তাকে মেরে ফেলবে। এর জন্য তার সন্তানদেরকে যে কোনো উপায়ে তাকে বাঁচাতে হবে, আর যদি সে আজ রাতে মারা যায় তাহলে তার সমস্ত সম্পত্তি কোনো এক দাতব্য প্রতিষ্ঠানে দেয়া হবে, আর যদি সে আজ রাতে প্রাণে বেঁচে যায় তাহলে তার সমস্ত সম্পত্তি তার সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। এখন বিষয়টা শুনে তারা প্রথমে তো ভাবে তাদের বাবা হয়তো তাদের সঙ্গে ঠাট্টা তামাশা করছে, কিন্তু তাদের বাবা বলে এটা কোনো রসিকতা করার সময় নয়, আর বলে যে আমি পুরো বাড়ির নিরাপত্তার ব্যবস্থা করেছি যাতে কেউ বাড়িতে প্রবেশ না করতে পারে। এই কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায় এবং কারণ জানতে চাইলে তার বাবা বলে আজ রাতে কেউ তাকে মারতে আসবে এবং তোমরা আমাকে রক্ষা করবে যাতে তারা আমাকে মারতে না পারে। এই সমস্ত কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়। তাদের বাবা আবারও বলে যে আমি বাড়ির সমস্ত সিকিউরিটি গার্ডকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ সে কাউকে বিশ্বাস করতে পারছে না, শুধুমাত্র তার নিজের সন্তানদের ছাড়া। এরপর সে হ্যানাকে দেখে বলে আমি এখানে শুধুমাত্র আমার পরিবারকে ইনভাইট করেছিলাম, তাহলে তুমি এখানে কেন এসেছো? যেটার উত্তরে হ্যানা চুপ করে থাকে। তাই তাদের বাবা হ্যানাকে বলে এমনটা নয় যে সে হ্যানাকে পরিবারের মেম্বার মনে করে না, কিন্তু সে আজকের একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য শুধুমাত্র তার সন্তানদেরকে বাড়িতে ডেকেছে। এরপর তার গার্ডকে সেখান থেকে চলে যেতে বলে এবং হ্যানাকেও তার সঙ্গে যেতে বলে, এবং হ্যানা বলে এই পরিস্থিতিতে সবাইকে একত্রিত হয়ে কাজ করা উচিত, তাই এখানে থেকে সে সবাইকে সাহায্য করতে চায়। যেটা শুনে তাদের বাবাও রাজি হয়ে যায়, আর তার বাবার গার্ড চলে যাবার সময় বাড়ির সমস্ত দরজা লক করে দেয় যাতে কেউ বাইরে থেকে ভেতরে আসতে না পারে এবং ভেতর থেকে কেউ বাইরে যেতে না পারে। এরপর সবাই একটা রুমে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, আর তাদের মনে হয় তাদের বাবা তাদের সঙ্গে ঠাট্টা করছে। আসলে তার বাবা দেখতে চায় যে তার সন্তানরা তার জন্য ঠিক কি কি করতে পারে, আর এর জন্য তারা বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে নিজেদের রুমে চলে যায়। আর এখানে আমরা জানতে পারি তার বাবা কখনো দায়িত্বশীল ছিল না। তার মা মারা যাওয়ার পর সে একেবারে তার সন্তানদেরকে খেয়াল রাখেনি এবং তার সন্তানদের প্রতি কোনো ভালোবাসা ছিল না, এবং ম্যাডলিন ও সিজে ড্রিউকে তেমন পছন্দ করতো না, কারণ তারা বড় হওয়ার পর থেকেই এভারনেট পরিবারের বিজনেস সামলাচ্ছিল, যার কারণে নিজেদের কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু ড্রিউ তেমন ছিল না, সে ফ্যামিলি বিজনেসকে বাদ দিয়ে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নেয়, আর এই কারণে সিজে ও ম্যাডলিন তাকে পছন্দ করতো না। সেটা হ্যানাও ড্রিউ খুব ভালো করে বুঝতে পারতো। এরপর যখন রাত হয়ে যায়, ক্যামি পুলের ধারে বসে ড্রিঙ্ক করতে করতে ফোন দেখছিল, আর ঠিক তখনই আমরা তার পেছনে একটা আত্মাকে দেখতে পাই এবং ক্যামিকে আক্রমণ করে, আর তার মাথায় কোনো একটা তীক্ষ্ণ বস্তু দিয়ে আঘাত করে তাকে মেরে পুলের মধ্যে ফেলে দেয়। এবং কিছুক্ষণ পর বাকিরা লক্ষ্য করে যে অনেকক্ষণ তারা ক্যামিকে দেখতে পায় না, সে কারণে তারা সবাই মিলে ক্যামিকে খুঁজতে থাকে। আর তখনই তারা পুলের মধ্যে ক্যামির মৃতদেহটাকে দেখতে পায়, যেটা দেখার পর তারা সবাই অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না এটা কিভাবে ঘটলো, কারণ বাড়িতে সমস্ত দরজা জানলা বন্ধ করা ছিল, যার ফলে ভেতরে প্রবেশ করার কোনো রাস্তা ছিল না। এবং ম্যাডলিন বলে যে আমাদের বোন, তাই আমরা তাকে মারতে পারি না, কিন্তু আমাদের মধ্যে একটি মেয়ে আছে যে আমাদের পরিবারের নয়। এটা শুনে ড্রিউ বলে যে আমি আমার স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সহ্য করতে পারবো না, কারণ সে সবসময় আমার সাথে ছিল। এবং ম্যাডলিন ও সিজে বিশ্বাস করে যে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ ছিল,
তাই কেউ এখানে এসে তাকে হত্যা করতে পারে না। অর্থাৎ হ্যানার উপর তাদের সন্দেহ ছিল যে হ্যানা অবশ্যই তাকে হত্যা করেছে। যখন তার বাবা জানতে পারে যে তার ছোট মেয়েকে হত্যা করা হয়েছে, তখন সে নিচে আসে আর ক্যামির লাশের পাশে বসে কাঁদতে শুরু করে এবং সবাই জিজ্ঞেস করে যে কে তাকে হত্যা করেছে। তাদের বাবা তাদের বলে যে তাদের বাড়িতে একটি আত্মা আছে যে ক্যামিকে মেরে ফেলেছে। আমি তার সাথে কিছু ব্যবসা করেছি যার কারণে সে তাকে মেরে ফেলেছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তাদের বাবাকে পুরো কথা বলতে বলে, কিন্তু তাদের বাবা তাদেরকে পুরো কথা বলে না এবং বলে আমার মেয়ে যেহেতু মারা গেছে, আমি হ্যানাকে আমার সম্পত্তির ভাগ দিতে প্রস্তুত। এই কথা শুনে ম্যাডলিন ও সিজে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে করতে পারো। তার বাবা বলে যে আমার মেয়ের মৃত্যুর পর কেউ সম্পত্তি পাবে না। তুমি যদি আরও ধনী হতে চাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। ম্যাডলিন তার নিরাপত্তার জন্য তার বাবার অফিস থেকে একটি বন্দুক নিয়ে যায় এবং বলে যে যে আমার বোনকে হত্যা করেছে আমি তাকে ছাড়ব না। ম্যাডলিন ও সিজে আবার হ্যানাকে অভিযুক্ত করে। তারা বলে যে ক্যামিকে তুমি হত্যা করেছো, কিন্তু হ্যানা বলে ক্যামির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং আমি তাকে হত্যা করার কথা ভাবতে পারি না। এবং সে ড্রিউকে নিয়ে নিচে নেমে যায়, যেখানে তারা ক্যামির মৃতদেহ খুঁজে পায় না। এটা দেখে তারা অবাক হয়ে যায় এবং মনে করে তার লাশটা কোথায় হারিয়ে গেছে। তারা বুঝতে পারে যে এখানে অবশ্যই কেউ আছে যে তাদেরকে মেরে ফেলবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাব। হ্যানা দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এরপর সে যে ক্যামির পেন্টিংটা দেখে যেটা তার দিকে তাকিয়েছিল, এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন ম্যাডলিন সেখানে চলে আসে আর বলে যে বাবাকে বাঁচাতে আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। আমার মনে হয় হ্যানা ও ড্রিউ একসাথে ষড়যন্ত্র করেছে যাতে তারা ধনী হতে পারে এবং তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হতে পারে, কিন্তু আমরা দুজনে এটা হতে দেব না। এরপর ড্রিউ ও হ্যানা নিচে চলে আসে। তখন ড্রিউ একটি দরজা কিছুটা খোলা অবস্থায় দেখতে পায় যেখান থেকে হ্যানা বের হতে পারবে, কিন্তু বের হবার পরিবর্তে সে সেখানে আটকে যায়। তখন সে কিছু একটা দেখে ভয় পেয়ে যায় এবং তার স্বামীকে বলে যে আমি কাউকে দেখেছি। সে হ্যানাকে টেনে বার করে এবং পালাতে শুরু করে, আর তখন তারা একটি ডিমন্স দেখতে পায়। তাকে দেখে তারা অবাক হয়ে যায় এবং সেটা তার কাছে আসার আগে তারা দুজনে দৌড়ে লকারের ভেতরে চলে আসে। কিন্তু তখন ম্যাডলিন ও সিজে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় যাতে লকারের বাইরে তারা আসতে না পারে। এটা দেখে তারা বেশ চিন্তিত হয়ে পড়ে। ড্রিউ বলে যে এখানে তাপমাত্রা 0 ডিগ্রির থেকে কম হলে আমরা মারা যাব। এখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, তাই যে কোনো মূল্যে আমাদের এখান থেকে বের হতে হবে। তারা দুজনে সেখান থেকে বের হওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু ব্যর্থ হয় এবং ম্যাডলিন ও সিজে একটা আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলে সে কিছুটা পায়ের ছাপ দেখতে পায়। তখন কোনো একটা শক্তি তাকে বাতাসে ওড়াতে শুরু করে এবং ম্যাডলিন এটা দেখার সাথে সাথে সেই শক্তি তাকে তার ঘরে নিয়ে যায়। এরপর যখন তার জ্ঞান হয় সে নিজেকে ক্যামির ঘরে দেখতে পায়, আর সেই পায়ের ছাপটা ক্যামির পেন্টিংয়ের দিকে চলে গেছে এবং সে দেখে ক্যামির পেন্টিংটা তার দিকেই তাকিয়ে আছে আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এবং হঠাৎ ক্যামি পেন্টিং থেকে বেরিয়ে আসে আর ক্যামি তার উপরে বমি করে দেয়, যেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর সেখানে ম্যাডলিন চলে আসে, তার দিকে বন্দুক তাক করে এবং বলে সে যেন তার বোনের কাছ থেকে দূরে থাকে, না হলে আমি তোমাকে গুলি করব। কিন্তু সে থামে না। ম্যাডলিন তাকে গুলি করে এবং ক্যামি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলে সে দেখে সে ভুলবশত সিজেকে গুলি করেছে এবং সে মারা গেছে, অর্থাৎ সে ভুল করে তার বোনকে মেরে ফেলেছে। এটা জানার পর সে কান্নাকাটি করতে শুরু করে এবং সে বুঝতে পারে হ্যানা নির্দোষ। আসলে সেখানে একটি ডিমন্স আছে যে এই সব কিছু করছে। ওদিকে লকারের ভেতরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে। সেখানে তারা দুজনেই মারা যাচ্ছিল। ঠিক সেই সময় তার ভাই এসে দরজা খোলে এবং তাদের জীবন রক্ষা হয়। সে তাদের বলে যে আমি যা দেখেছি তোমরা বিশ্বাস করবে না, আমি একটা ডিমন্স দেখেছি। তখন ড্রিউ বলে আমিও ডিমন্সটাকে দেখেছি এবং আমাদের জীবন বাঁচাতে চাইলে এই ঘর থেকে যে কোনো মূল্যে বের হতে হবে। ম্যাডলিন বলে যে তোমরা এখান থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করো, ততক্ষণ আমি চেষ্টা করব ওই ডিমন্সটাকে বিভ্রান্ত করার। যখন তারা সেখান থেকে বের হতে যাচ্ছিল তখন ডিমন্সটা তাদের আক্রমণ করে, কিন্তু তারা একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন তারা দেখতে পায় যে বুক সেলফের পেছনে একটি গোপন ঘর রয়েছে এবং তারা যখন সেই ঘরটি খোলে দেখা যায় ডিমন্স সম্পর্কিত কিছু জিনিস খুঁজে পায়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভাবে তার বাবা কিছু একটা করেছে যার কারণে ডিমন্স এখানে এসেছে। তারা সেখানে একটি ডিমন্স চিহ্ন খুঁজে পায় যার ভেতরে রক্ত ছিল। এরপর ম্যাডলিন ডিমন্সটাকে খুঁজছিল এবং হঠাৎ করে ক্যামির রূপ ধরে ডিমন্সটি তার সামনে
চলে আসে, যার ফলস্বরূপ সে উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার হাড় ভেঙে যায়। কিন্তু তার বন্দুকটা তার থেকে অনেকটা দূরে পড়েছিল। তখন আবার ডিমনসটি সিজের রূপ ধারণ করে এবং সে তার জড়িয়ে ধরে রক্ত চুষে খায়, যার কারণে তার শরীর শুকিয়ে সেও মারা যায়। তখন ডিউ ও হ্যানা তার চিৎকার শুনে সেখানে আসে আর দেখে যে সেও সেখানে অদৃশ্য হয়ে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে তারা সবাই মারা গেছে। এরপর তারা সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে খুঁজতে তারা তার বাবার ঘরে চলে আসে আর জিজ্ঞেস করে যে কি কারণে তার সব ভাই বোন মারা গেছে। তার বাবা তাদের বলে, এই বাড়িতে একটি ডিমন্স আছে, যার সাথে আমি একটি বিশেষ উদ্দেশ্যে চুক্তি করেছি যে আমি তার সামনে আমার সমস্ত সন্তানদেরকে বলি দেব। তার বিনিময়ে সে আমাকে অমর করে দেবে। আমি অনেক দিন বাঁচতে চাই, আমি মোটেও মরতে চাই না, এবং আমি বেঁচে থাকার জন্য আমার সমস্ত সন্তানদেরকে বিসর্জন দিয়েছি। তার মানে সে ডিমন্সের কাছে তার সমস্ত সন্তানদেরকে বিক্রি করে দিয়েছে। আর এই কারণে ডিমন্সটি তাদের একের পর এক পরিকল্পিতভাবে প্রাণ নিচ্ছিল। এই কথা বলার পর সে একটি বন্দুক তুলে ড্রিউকে গুলি করে, যার কারণে সে সেখানেই মারা যায়। এটা দেখে হ্যানা খুব ভয় পেয়ে যায় এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। তখন তার বাবা হ্যানাকে বলে, আমি তোমাকে প্রথমেই চলে যেতে বলেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। ফলে এখন যেহেতু তুমি এই সমস্ত ঘটনার একমাত্র সাক্ষী, তাই অনিচ্ছা সত্ত্বেও তোমাকে আমার মারতে হবে। এটা বলার পর সে তাকে গুলি করতে যাবে, তার আগেই হ্যানা সেখান থেকে সরে যায় এবং গুলিটা গিয়ে তার হাতে লাগে। এরপর সে পুনরায় তাকে গুলি করবে, তখন হ্যানা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং একটি দরজার আড়ালে লুকিয়ে থাকে। তখন তার বাবা হ্যানাকে খুঁজছিল। তখন বলে, আমি আসলে ভান করছিলাম যে আমি তোমাকে আমার পরিবারের একটি অংশ মনে করি। আমি তোমাকে কখনোই আমার পরিবারের অংশ মনে করতে পারি না, এবং আমি আমার ছেলেকে বলেছিলাম যে তুমি তার যোগ্য নও, কিন্তু সে আমার কথা না শুনে তোমাকেই বিয়ে করেছিল, যার কারণে আমার খুব খারাপ লেগেছে। এই কথাবার্তার মাঝে হ্যানা সেখানে একটি বন্দুক খুঁজে পায়, সেটা তুলে নিয়ে তার বাবাকে গুলি করে এবং তার উপর একটি বড় ঘড়ি পড়ে যাওয়ার কারণে সে আটকে যায়। এবার হ্যানা তাকে বলে যে আসলে তোমার ছেলে এবং আমি তোমার জন্য একটি জন্মদিনের উপহার নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও তোমাকে সেই উপহারটি দেখায়নি, এবং এখন যেহেতু তুমি মারা যাচ্ছ আমি তোমাকে সেই উপহারটি দেখাতে চাই। এবং সাথে সাথে সে তাকে উপহারটি দেখায়। সেটা একটি পেটের ছবি ছিল। সে তাকে বলে যে আমি আসলে মা হতে চলেছি, আর শিশুটা তোমার ছেলের, অর্থাৎ তোমার নাতি, এই পরিবারের শেষ সদস্য। তাই চুক্তি অনুযায়ী তার পেটে শিশুটি অমর হবে, কারণ তুমি মারা যেতে চলেছ। এই কথা শুনে সে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু ডিমন্স সেই কথাগুলো শুনছিল এবং সমস্ত কিছু শোনার পর সেই ডিমন্স তার কাছে আসে এবং তাকে ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে এবং সে সেখানে মারা যায়। তারপর হ্যানা সেখান থেকে বেরিয়ে আসে এবং তার স্বামীর ছবি দেখে কাঁদতে থাকে। যখন সকাল হয়ে যায় তখন তার বাবার নিরাপত্তারক্ষীরা তার জন্য অপেক্ষা করছিল। দরজা খুললে সে দেখে তার বাবা দরজা থেকে বের হয় না, কিন্তু তার পুত্রবধূ বের হয়ে আসে, আর এই পরিবারের শেষ সদস্য তার মধ্যেই আছে। তার মানে হ্যানা এই সমস্ত সম্পত্তির মালিক, এবং সে সেখান থেকে গাড়িতে বসে চলে যায়। কিন্তু ড্রিউকে হারানোর দুঃখে সে কাঁদতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলুন। ভালো লাগলে লাইক করে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।